যেকোনো সময় পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি। সাংবিধানিক বাধা দেখছেন না স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনা। শাহাবুদ্দিন ফোন আলাপে তথ্য পেলে তদন্ত করবে সরকার। নৈতিক স্খলনে গাজী নজরুলকে বহিষ্কারের চিঠি ইসিকে দিল জামাত। এখনই হারাবেন না এমপি পদ, সংসদ থেকে জানালে সিদ্ধান্ত নেবে কমিশন। শহীদ জিয়া হত্যায় জড়িত মোজাফফর মাঝে মধ্যেই যেতেন সিরাজগঞ্জ। পৌরসভার অনুষ্ঠানে দেয়া হয় সংবর্ধনাও। সর্বোচ্চ শাস্তি দাবি বিএনপি নেতাকর্মীদের। খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলের বাথরুমে ভিডিও ধারণের অভিযোগ। ক্যান্টিন বয় আটক। প্রতিবাদে প্রশাসনিক ভবনে তালা। ক্লাস পরীক্ষা বন্ধ ঘোষণা শিক্ষার্থীদের। বগুড়ায় পূর্ব শত্রুতার জেরে সাবেক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যার অভিযোগ। এক নারী আটক, মূল হোতা পলাতক। জড়িতদের ধরতে মাঠে পুলিশ। বাংলা সময় নিয়ে সঙ্গে আছি আমি আলিশা ইসলাম। যে কোনো সময় পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। অসুস্থতার কারণ দেখিয়ে শিগগিরই স্পিকারের কাছে চিঠি দেবেন তিনি। এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নোত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, যে কোনো কারণে রাষ্ট্রপতি সরে দাঁড়াতে চাইলে এক্ষেত্রে সাংবিধানিক কোনো বাধা নেই। ইসি বলছেন, পদ খালি হওয়ার 90 দিনের মধ্যে নির্বাচনের ব্যবস্থা করবে কমিশন। অন্যদিকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, শেখ হাসিনা শাহাবুদ্দিন ফোন আলাপের অভিযোগ নিয়ে সুনির্দিষ্ট তথ্য পেলে তদন্ত করবে সরকার। দেশের 22তম রাষ্ট্রপতি হিসেবে মোহাম্মদ শাহাবুদ্দিন 2023 সালের 24 এপ্রিল শপথ গ্রহণ করেন। সাংবিধানিক নিয়মানুসারে বর্তমান রাষ্ট্রপতির মেয়াদ 2028 সালের 23 এপ্রিল পর্যন্ত। কিন্তু হঠাৎ করেই বুধবার থেকে রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন ওঠে। যদিও এ নিয়ে বঙ্গভবন বা সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বিবৃতি আসেনি। তবে বৃহস্পতিবার সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এবং নির্বাচন কমিশন সচিবালয়ে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাসুদ এ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন। তার সেটা অপশন আছে, কিন্তু আমরা তো জানি। রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, স্বাস্থ্যগত বা অন্য কোনো কারণে চাইলে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি। এতে সাংবিধানিক কোনো বাধা নেই। গুঞ্জন তো গুঞ্জনই। রাষ্ট্রপতি সাংবিধানিকভাবে ইনি পদত্যাগ করতে চাইলে অথবা স্বাস্থ্যগত কারণে যে কোনো কারণে চাইলে তার সেটা অপশন আছে। এখানে সরকারের পক্ষ থেকে কিছু বলা হয়নি। তিনি যদি পদত্যাগ করতে চান সাংবিধানিকভাবে সেটা মাননীয় স্পিকার বরাবর পদত্যাগপত্র দিতে হয়। এদিন ইসিতে এক প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাসুদ বলেন, রাষ্ট্রপতির পদ খালি হলে আইন অনুযায়ী পরবর্তী 90 দিনের মধ্যে নির্বাচনের ব্যবস্থা করবে ইসি। রাষ্ট্রপতি পদত্যাগ করবে কি করবে না এটা নির্বাচন কমিশনের কোনো বিষয় না। রাষ্ট্রপতির পদ যদি খালি হয় কোনো কারণে, সেটা পদত্যাগের মাধ্যমে হোক বা অন্যভাবেই হোক, তাহলে নির্বাচন কমিশন আইন অনুযায়ী পরবর্তী 90 দিনের মধ্যে নির্বাচনের ব্যবস্থা করবে। এদিকে জুলাই হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে রাষ্ট্রপতির ফোনালাপের অভিযোগ নিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, এ বিষয়ে সঠিক তথ্য পেলে খতিয়ে দেখবে সরকার। ডেফিনেট কোনো খবর পাইনি এই ব্যাপারে। যদি সেটা সত্যি হয়ে থাকে অবশ্যই পররাষ্ট্র মন্ত্রণালয় সেটা তদন্ত করবে, সরকারও সেটা তদন্ত করবে। রাষ্ট্রপতি পদত্যাগ করতে চাইলে নিয়ম অনুযায়ী স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেওয়ার বিধান রয়েছে। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। নৈতিক স্খলনে গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের তথ্য জানিয়ে ইসিকে চিঠি দিয়েছে জামাত। তবে নির্বাচন কমিশনার বলছেন, এমপি পদ এখনই হারাবেন না তিনি। সংসদ থেকে চিঠি পেলে পর্যালোচনা করে সিদ্ধান্ত নেবে কমিশন। নির্বাচন ভবনে সাংবাদিকদের এই কথা জানান কমিশনার আব্দুর রহমানেল মাসুদ। এক তরুণীর সঙ্গে সাতক্ষীরা 4 আসনের জামায়াত এমপি গাজী নজরুল ইসলামের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে রাজনৈতিক অঙ্গনে ওঠে সমালোচনার ঝড়। শুরুতেই এই ভিডিও এআই দিয়ে তৈরি বলে দাবি করে জামাত সংশ্লিষ্ট বিভিন্ন মহল। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই তরুণীকে নিজ সংসদ সদস্যপদ বাতিলের দাবিতে বিক্ষোভ করেন তার নির্বাচনী এলাকার অনেক মানুষ। নৈতিক স্খলনের প্রমাণ মেলায় বুধবার গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করে জামায়াত। নির্বাচনের জন্য
দল থেকে বহিষ্কারের পর গাজী নজরুল ইসলাম এমপি পদ হারাবেন কিনা এমন প্রশ্নের জবাব দেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাসুদ। বলেন, দণ্ডপ্রাপ্ত আসামি হলেই কেবল সরাসরি ব্যবস্থা নিতে পারে ইসি। যে জামাত ইসলামের চিঠির ভিত্তিতে এ বিষয়ে নির্বাচন কমিশনের কিছু করণীয় নাই, নৈতিক স্খলনজনিত একটা বিষয়। এটার জন্য সে তাকে সরাসরি উনি নির্বাচনে অযোগ্য হবেন না। মরাল টার্পিচুটের জন্য যদি কেউ শাস্তিপ্রাপ্ত হন তাহলে তিনি বাড়িতে হবেন। জানান, নৈতিক স্খলনজনিত কারণে রাজনৈতিক দল থেকে বহিষ্কার করলেও অভিযুক্ত সংসদ সদস্যের পদ বাতিলের এখতিয়ার আইনে নেই। সংসদ থেকে চিঠি পেলে তবেই আইনি ব্যবস্থা নিতে পারবে ইসি। এই সংক্রান্ত যদি কোনো ডিসপিউট অ্যারাইজ করে তাহলে সংবিধানের ৬৬(৪) অনুচ্ছেদ অনুযায়ী পার্লামেন্ট কর্তৃক নির্বাচন কমিশনের নিকট রেফার করতে হবে। ওইটা পাওয়ার পর নির্বাচন কমিশনের রেফারেন্স পাওয়ার পর এ ব্যাপারে যথাযথ তদন্তপূর্বক তার সিদ্ধান্ত জানাবে। উনি পদত্যাগ করেন নাই, ওনাকে এক্সপেল করছে। এই এক্সপানশন পদত্যাগের মধ্যে আসে কিনা এটা একটা বিশ্লেষণের বিষয়, কন্ট্রোভার্সিয়াল একটা বিষয়। যদি এই ধরনের কিছু আমাদের কাছে আসে তাহলে তখন আমরা এটা উপর আমাদের নির্বাচন কমিশন তার সিদ্ধান্ত জানাবে। এদিকে গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের তথ্য চিঠির মাধ্যমে ইসিকে জানিয়েছে জামায়াত ইসলামী। কাউসারা চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। খুলনা বিশ্ববিদ্যালয়ে ছাত্রী হলের ওয়াশরুমে ভিডিও ধারণের অভিযোগ উঠেছে ক্যান্টিন বয়ের বিরুদ্ধে। অভিযুক্তকে আটক করা হয়েছে। বুধবার রাতে বিষয়টি নজরে আসার পর ক্ষোভে ফুঁসছে শিক্ষার্থীরা। ক্লাস পরীক্ষা বর্জন করে বিক্ষোভ করছেন তারা। দিন কয়েকের মধ্যে আবারও উত্তাল খুলনা বিশ্ববিদ্যালয়। এবার অভিযোগ আরও গুরুতর। বিজয় ২৪ সালের নারী ওয়াশরুম থেকে উদ্ধার করা হয়েছে মোবাইল, সেখানে সংরক্ষিত বিভিন্ন ভিডিও। বুধবার রাতে বিষয়টি নজরে আসার পর ক্ষোভে ফুঁসে ওঠে পুরো ক্যাম্পাস। বৃহস্পতিবার সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে ক্লাস পরীক্ষা সহ সব কার্যক্রম বন্ধ ঘোষণা করেছেন শিক্ষার্থীরা। বন্ধ করে দেওয়া হয়েছে প্রধান ফটক সহ বিভিন্ন পকেট গেটও। এদিকে শিক্ষার্থীদের অভিযোগ, যৌন হয়রানির বিষয়ে বরাবরই উদাসীন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ফলে ধারাবাহিকভাবেই ঘটছে এমন সব ঘটনা। জড়িতদের বিচার ও দোষীদের শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত ক্যাম্পাসের সকল কার্যক্রম বন্ধ থাকবে বলে জানান তারা। ক্যান্টিন বয় যিনি ক্যান্টিনে কাজ করে মেয়েদের হলে বিজয় ২৪ হলে, তিনি হচ্ছে মেয়েদের ওয়াশরুমে ভিডিও ধারণ করেছে এবং সেটা একদিনের ভিডিও না, তার ফোনে প্রায় ৯০০রও বেশি ভিডিও পাওয়া গেছে এবং এটাও শোনা গেছে যে সে ভিডিওগুলো সেল করতো টেলিগ্রাম চ্যানেলে। যেখান থেকে আমাদের বড় বড় কথা বলা হয় আমরা জীবনে অনেক ভালো কিছু করতে পারবো, সেই জায়গায় আসলে আমাদের কোনো নিরাপত্তা নেই। জঘন্য একটি কাজ হয়েছে, তার জন্য আমরা তার সর্বোচ্চ শাস্তির দাবি করি। আর বরাবরের মতো তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস বিশ্ববিদ্যালয় প্রশাসনের। তার যে মোবাইল, সেই মোবাইলটা আমরা সিজ করেছি। সিজ করে আমরা এটা সিলগালা করে আমরা পুলিশের হাতে তুলে দিয়েছি। পুলিশ এটা ফরেনসিক করবে। একটা তদন্ত কমিটি আমরা অভ্যন্তরীণ করে দিয়েছি। সেই তদন্ত কমিটিকে বলা হয়েছে ৩ দিনের মধ্যে একটা তদন্ত প্রতিবেদন দেওয়ার জন্য। অভিযুক্ত ক্যান্টিন কর্মী ইমাম হাসানকে বুধবার রাতে আটক করা হয়েছে। এছাড়া সাম্প্রতিক সময়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের ২ জন শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগ রয়েছে। তানজিম আহমেদ, সময় সংবাদ, খুলনা। বন্যা পরিস্থিতির উন্নতি হওয়ায় আগামী ২৭ জুলাই থেকে চট্টগ্রাম শিক্ষা বোর্ড এবং এর আওতাধীন মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের স্থগিত পরীক্ষার অবশিষ্ট অংশ পূর্ব ঘোষিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। দুপুরে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, সাম্প্রতিক বন্যার কারণে ক্ষতিগ্রস্ত এলাকার সার্বিক পরিস্থিতি, পরীক্ষার্থীদের মানসিক ও শারীরিক অবস্থা, অংশীজনদের মতামত এবং বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক পথের কারণে পরীক্ষার্থীদের কেন্দ্রে যাতায়াতের অসুবিধা বিবেচনায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছিল। তবে বন্যা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় আগামী ২৭ জুলাই থেকে বিদ্যমান সময়সূচি অনুযায়ী অবশিষ্ট পরীক্ষাগুলো যথারীতি অনুষ্ঠিত হবে, আর স্থগিত হওয়া পরীক্ষাগুলো আলাদা বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে। বাংলা সময় আরও থাকছে। কক্সবাজারে ইয়াবা নির্মূলে মানুষ প্রযুক্তি ও ডগ স্কোয়াডের সমন্বয়ে ডিজাইন। ২ মাসের মধ্যে ৯৫% চোরাচালান বন্ধের টার্গেট। ভিন্ন পন্থায় এগুচ্ছে পুলিশ। বগুড়ায় পূর্ব শত্রুতার জেরে সাবেক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। এ ঘটনায় এক নারীকে আটক করা হয়েছে, তবে পলাতক রয়েছে মূল হোতা। জড়িতদের ধরতে তদন্তে নেমেছে পুলিশ।
শ্বশুরবাড়ির উঠোনে কুপিয়ে হত্যা করা হয় স্বেচ্ছাসেবক দল কর্মী সাগর মণ্ডলকে। দীর্ঘদিন ধরে চাচাতো ভাই জেলাদের সঙ্গে আধিপত্য জমি নিয়ে সাগরের বিরোধ চলছিল। এরই জেরে নিজ গ্রাম বগুড়া সদর উপজেলার পাঁচবাড়িয়া ছেড়ে স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়ির চালিতাবাড়ি গ্রামে বসবাস শুরু করেন। বুধবার রাতে বাড়ির উঠানে দাঁড়িয়েছিলেন সাগর। এ সময় জেলহাসের নেতৃত্বে 20 থেকে 25 জন ধারালো অস্ত্র নিয়ে তার উপরে হামলা চালায়। এলোপাতাড়ি কুপিয়ে তাকে জখম করা হয়। পরে স্বজনরা তাকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আমার ময়নাক যখন আমি অটো করে তুলে নিয়ে আসি তখনও 2 জন আমাকে পিছে পিছে আসছিল। আসে তারা মানিক চক হচ্ছে ওই শাওনের বাড়িতে গেল। আমার ছেলে চিনতে পারছে, আমার ছেলে মৃত্যুর আগে জবানবন্দি দিয়ে সে মারা গেছে। বিচার চাই, শাস্তি হোক, ফাঁসি চাই, ফাঁসি চাই। এই ঘটনায় শাপলা নামে এক নারীকে আটক করা হয়েছে। জড়িতদের আইনের আওতায় আনার কথা জানিয়েছে পুলিশ। এখন পর্যন্ত ভিকটিমের পরিবার বা ডিজিজের পরিবার আমার লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আমরা মামলা রেকর্ড করে এই বিষয়টা কী কারণ হয়েছে এটা খতিয়ে দেখে সর্বোচ্চ যারা এই ঘটনা করেছে তাদের সর্বোচ্চ আইনের আওতায় আনার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করব। নিহত সাগর মণ্ডল বগুড়া সদর উপজেলার শাখারিয়া ইউনিয়ন ছাত্র দলের সাবেক আহ্বায়ক ও স্বেচ্ছাসেবক দলের সক্রিয় কর্মী। আব্দুল আউয়াল, সময় সংবাদ, বগুড়া। যশোরে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত হয়েছেন। এই ঘটনায় সুমন মিয়া নামে একজনকে আটক করা হয়েছে। পুলিশ জানায় বুধবার রাতে বারান্দিপাড়া ফুলতলা মোড় এলাকায় জিতুকে গুরুতর আহত অবস্থায় দেখে স্থানীয়রা 999-এ ফোন দিয়ে কোতোয়ালি থানায় জানায়। পরে পুলিশ তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনার পথে সকালে নড়াইলের তুলারামপুর এলাকায় পৌঁছলে তার মৃত্যু হয়। মাদক নিয়ে বিরোধের জেরে হত্যাকাণ্ড বলে ধারণা পুলিশের। আমরা সন্দেহভাজন সুমন মিয়া নামে একজনকে গ্রেপ্তার করেছি। তার বাড়িও এই শহরের ফুলতলা এলাকায় এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত একটা বড় ছুরি এবং একটা চাকু উদ্ধার করেছি। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার আসামি মেজর অবসরপ্রাপ্ত মোজাফফর হোসেন 2024 সালের 5 আগস্টের আগে মাঝে মধ্যেই সিরাজগঞ্জ আসতেন। এমনকি সিরাজগঞ্জ পৌরসভার একটি অনুষ্ঠানে তাকে সংবর্ধনাও দেওয়া হয় বলে জানিয়েছেন জেলা বিএনপির নেতাকর্মীরা। সম্প্রতি গ্রেফতার মোজাফফরের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করে সিরাজগঞ্জকে কলঙ্কমুক্ত করার দাবি জেলা বিএনপির সাধারণ সম্পাদকের। সিরাজগঞ্জ পৌর এলাকার হোসেনপুরের এই বাড়িটি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার অন্যতম আসামি মেজর অবসরপ্রাপ্ত মোজাফফর হোসেনের। বাড়িটিতে কেউ না থাকায় এখন পরিত্যক্ত। 2024-এর 5 আগস্টের আগে মাঝে মধ্যেই মোজাফফর সিরাজগঞ্জ আসতেন বলে জানিয়েছেন জেলা বিএনপির নেতাকর্মীরা। এমনকি 2019 সালে সিরাজগঞ্জ পৌরসভার 150 বছর পূর্তি অনুষ্ঠানে তাকে সংবর্ধনা দেওয়া হয় বলেও জানান তারা। সুভেনিরেও তার ছবিও ছাপা হয়। পৌরসভার 150 বছর পূর্তি উপলক্ষে সিরাজগঞ্জে নাগরিক সম্বর্ধনা দেওয়া হয় বিভিন্ন জনকে। তার মধ্যে মেজর মুজাফফরকে সেই নাগরিক সম্বর্ধনায় সম্বর্ধিত করা হয় এই জিয়াউর রহমানের খুনিকে। তৎকালীন মেয়র আব্দুর রব মুক্তা এই কাজটা করেছেন। জেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক খোরশেদ আলম মিন্টু জানান 1997 সালের নভেম্বরে দলীয় কার্যালয়ে বসেছিলেন তিনি। তখন হঠাৎ খবর আসে রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যায় অভিযুক্ত সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন হোসেনপুরের আল মাহমুদ সড়কে নিজ বাসায় অবস্থান করছেন। খবর পেয়ে দলীয় নেতাকর্মীদের নিয়ে সেখানে যান। তখন বাসার সামনে দাঁড়িয়ে থাকা মোজাফফর কৌশলে নিজেই তার বাসা দেখিয়ে দিয়ে পালিয়ে যান। আমরা সঙ্গে সঙ্গে পার্টির অফিস থেকে তাকে ধরার জন্য তার বাসার দিকে রওনা দিই। গিয়ে দেখি যে তার বাসার সামনে একজন মধ্যবয়স্ক লোক দাঁড়িয়ে আছে। তো ওনাকে আমরা জিজ্ঞাসা করলাম যে এখানে মুজাফফরের বাসাটা কোথায়। আসলে মুজাফফরকে আমরা ওইভাবে চিনতামও না। উনি অত্যন্ত ঠান্ডা মাথায় আমাদেরকে মুজাফফরের বাসাটা চিনিয়ে দিলেন। তখন আমরা জানতাম না উনি মুজাফফর। ওনার বাসায় গেলাম। ওনার বাসায় গিয়ে ওনাকে অনেক খোঁজাখুঁজি করলাম এবং ওখানে উত্তেজিত জনতা তার বাসা তখন ভাঙচুর করে। এর মধ্যেই পুলিশ আসে 3 ভ্যান, এসে আমাদেরকে বেধড়ক মারধর করে এবং ওখান থেকে ছত্রভঙ্গ করে দেয়। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হত্যায় অভিযুক্ত মোজাফফরের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করে সিরাজগঞ্জকে কলঙ্কমুক্ত করার দাবি জেলা বিএনপির সাধারণ সম্পাদকের। শহীদ জিয়ার এই খুনিকে ফাঁসির আওতায় নিয়ে এসে সিরাজগঞ্জকে কলঙ্কমুক্ত করবেন। আমরা সিরাজগঞ্জবাসী তথা বিএনপির সকল নেতাকর্মী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এই জঘন্যতম
খুনির ফাঁসি চাই। দীর্ঘ ৪৫ বছর পর পলাতক মোজাফফর হোসেনকে ১৫ জুলাই বনানী ডিওএইচএসের একটি ফ্ল্যাট থেকে গ্রেফতার করা হয়। সময় সংবাদ, সিরাজগঞ্জ। ফরিদপুরে তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ মামলায় এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। দুপুরে শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আবুল বাশার মিয়া এ রায় দেন। মামলার এজাহার থেকে জানা যায় ২০২০ সালের ২২ মে দুপুরে সালথার তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বাড়ির পাশের ক্ষেত দেখতে যায়। সেখানে আগে থেকেই ওত পেতে থাকা প্রতিবেশী যুবক শওকত মিয়া জোরপূর্বক শিশুটির মুখ চেপে ধরে পাট খেতে নিয়ে ধর্ষণ করে পালিয়ে যায়। অসুস্থ অবস্থায় বাড়ি ফিরে পরিবারকে জানায় শিশুটি। অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ায় তাৎক্ষণিক ফরিদপুর মেডিকেলের ওসিসি সেন্টারে ভর্তি করা হয়। পরদিন শিশুটির বাবা বাদী হয়ে সালথা থানায় মামলা করেন। সাক্ষ্য ও শুনানি শেষে আসামের যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি ১ লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ১ বছর কারাদণ্ড দেন আদালত। কুমিল্লায় স্কুল ছাত্রী ঝুমুর ধর্ষণ ও হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। মাত্র ১৯ কার্যদিবসে এ রায় ঘোষণা করেন কুমিল্লার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ১ এর বিচারক মোহাম্মদ ইয়াসিন আরাফাত। ২০২৪ সালের ২৯ এপ্রিল সদর দক্ষিণ উপজেলার খেয়াইশ গ্রামের সোনালী শিশু বিদ্যানিকেতনের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণের পর হত্যা করে একটি ধান খেতে ফেলে রাখে স্থানীয় মফিজুল ইসলাম মফু। এই ঘটনার নিহতের মা বাদী হয়ে মফুর বিরুদ্ধে মামলা করে। ঘটনার ৩ দিন পর চাঁদপুর থেকে আসামিকে গ্রেফতার করা হয়। পরে সে আদালতে ১৬৪ ধারার জবানবন্দি দেয়। রাজধানীর মিরপুরে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে জনসভায় বক্তব্য রাখছেন জামাত আমির। সরাসরি যাচ্ছে সেখানে। বৈধ লাইন যে নিয়েছে সে গ্যাস পায় না, আবার বাঁকা পথে চুরি করে যে লাইন নিয়েছে ও ঠিকই গ্যাস পায়। ওখানে গ্যাস যায় কিভাবে? সবাই গ্যাস পায়, আমাদের অসুবিধা নাই। আমরা এটাই চাই, সকল নাগরিকের এটা পাওয়ার অধিকার আছে, কিন্তু সেইটা বৈধভাবে যেতে হবে। সেটা চুরি করে কেন? এই চোরদেরকে সাহায্য করে কারা? কেউ না কেউ এর পিছনে এই চোরদেরকে সহায়তা করে। গডফাদাররা আছে জায়গায় জায়গায়। সম্মানিত ভাইয়েরা, একটুখানি রাস্তা, তারপরে আমাদের হকার ভাইয়েরা সেখানে দোকান বসায় রেখেছে। কেন তাদেরকে এখানে বসতে হবে? হ্যাঁ, তাদের রুজি রোজগারের অবশ্যই প্রয়োজন আছে। তাদেরকে সম্মানজনক জায়গা তৈরি করে দেয়া হচ্ছে না কেন? চলাচলের রাস্তা কেন তাদের হাতে তুলে দেওয়া হয়েছে? কে তুলে দিয়েছে? দাগ কেটে কেটে খেয়ে ওদের কাছে এগুলা বিক্রি করে। আপনারা সব জানেন না এগুলা? অবশ্যই জানেন। এটা নিরসন করার দায়িত্ব সরকারের। আপনাদের হয়ে সংসদের ভিতরে আমরা চিৎকার দিয়ে কথা বলেছি যে এগুলার আমরা সমাধান চাই। সমাধান যাদের হাতে তাদেরকেই সমাধান করতে হবে। তারা যদি সমাধানে হাত দেন, জনগণ আমরা তাদেরকে সহযোগিতা করব ইনশাআল্লাহ। মিরপুরে জনসভায় বক্তব্য রাখছিলেন জামাত আমির ডাক্তার শফিকুর রহমান। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। তার বক্তব্যের বাকি অংশ দেখতে ভিজিট করুন সময় টিভির ফেসবুক পেজে। নারায়ণগঞ্জে বিয়ের জন্য চাপ দেয়ায় প্রেমিকাকে পরিকল্পিতভাবে হত্যার কথা স্বীকার করেছে প্রেমিক। দুপুরে সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন পিবিআই এর পরিদর্শক মিন্টু কুমার। তিনি জানান, গত ১২ জুলাই সিদ্ধিরগঞ্জে ভাড়া বাসায় খুন হন গার্মেন্টস কর্মী সাদিয়া। এই ঘটনায় মামলা হলে তদন্ত ভার দেওয়া হয় পিবিআইকে। তদন্তে জানা যায়, সাদিয়া তার স্বামী ইব্রাহিমের সঙ্গে বনিবনা না হওয়ায় তাকে তালাক দেন। পরে প্রেমিক আরিয়ানকে স্বামী পরিচয় দিয়ে বাসা ভাড়া নিয়ে বসবাস শুরু করেন। এ সময় সাদিয়া বিয়ের জন্য আরিয়ানকে চাপ দিলে তাকে শ্বাসরোধ করে হত্যার পর পালিয়ে যায় প্রেমিক। নরসিংদীর পলাশে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৫ যুবককে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানায়, ডাকাতির জন্য বুধবার গভীর রাতে পলাশ উপজেলার ঘোড়াশাল ৫ দোনা সড়কের খালিশা টেক এলাকায় কয়েকজন যুবক ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন সংবাদ পায় তারা।
তাৎক্ষণিক পলাশ থানার পরিদর্শক কুতুব আলমের নেতৃত্বে সেখানে অভিযান চালানো হয়। এ সময় সেখান থেকে গ্রেফতার করা হয় 5 যুবককে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় 2টি চাইনিজ কুড়াল, 3টি ছুরি ও একটি ওয়াকিটকি। পরে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়। গণ অভ্যুত্থানে ছাত্র জনতার ওপর হামলা মামলার চার্জশিট থেকে পদধারী আওয়ামী লীগ নেতাদের নাম বাদ দেওয়ার প্রতিবাদে দিনাজপুরে মানববন্ধন করেছে ছাত্রদল ও ভুক্তভোগী পরিবার। সকালে ঘোড়াঘাট থানার সামনে এ কর্মসূচি পালন করেন তারা। বক্তারা বলেন, হাসিনা পতন আন্দোলনে ছাত্র জনতার ওপর হামলার ঘটনায় ঘোড়াঘাট থানায় মামলা দায়ের করা হয়, কিন্তু টাকার বিনিময়ে সেই মামলা থেকে আওয়ামী লীগ পদধারী অনেক নেতার নাম বাদ দিয়ে তদন্ত কর্মকর্তা, অফিসার ইনচার্জ ও সার্কেল এএসপি আদালতে চার্জশিট দিয়েছেন। এ সময় সুষ্ঠু তদন্তের পাশাপাশি অভিযুক্ত কর্মকর্তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা। বৈশাখী ভাতা ও বোনাস না পাওয়ায় মাদারীপুরে শিক্ষা কর্মকর্তার কার্যালয় ঘেরাও করে প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দফতরিরা। সকালে সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শরীফ মোহাম্মদ ইমারত হোসেনের কার্যালয় ঘেরাও করেন তারা। দফতরিদের অভিযোগ, 2013 ও 2014 সালে সদর উপজেলার 56টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দফতরি হিসেবে নিয়োগ দেয় সরকার। প্রতি মাসে 16,673 টাকা বেতন পেয়ে আসছেন তারা। পাচ্ছেন বৈশাখী ভাতা ও বছরে 2টি ঈদ বোনাস। তবে গত পহেলা বৈশাখ ও ঈদুল আজহায় কোনো বোনাস পাননি তারা। বিষয়টি কর্তৃপক্ষকে জানালেও কোনো কাজে আসেনি। পরে দুপুর 2টার দিকে শিক্ষা কর্মকর্তার আশ্বাসে কর্মসূচি স্থগিত করেন দফতরিরা। চাঁপাইনবাবগঞ্জে টিসিবির গোডাউনে ভয়াবহ আগুনে প্রাণ গেল একজনের। গতরাতে নাচলের নিজামপুরের হাটবাকুইল বাজারে এই অগ্নিকাণ্ড ঘটে। স্থানীয়রা জানান, হঠাৎ গোডাউনে আগুন দেখতে পান তারা। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে গোডাউনের ভেতর থেকে ভ্যান চালক নয়নের মরদেহ উদ্ধার করা হয়। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করছে ফায়ার সার্ভিস। চুয়াডাঙ্গায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে 20 জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার সকালে সরোজগঞ্জ বাজারে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার সকালে যাত্রীবাহী একটি বাস চুয়াডাঙ্গা থেকে ঢাকায় যাচ্ছিল। পথে সরোজগঞ্জ বাজারে পৌঁছলে একটি আলম সাধু সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে বাস যাত্রীরা আহত হন। বদ্ধতা নিরসনে ড্রেন নির্মাণে ফেব্রুয়ারিতে শুরু হয় রাস্তা খোঁড়াখুঁড়ি। বর্ষায় নাকাল কুষ্টিয়া পৌরসভার কয়েক লাখ বাসিন্দা। তবুও বড় বড় গর্ত নিয়ে বেহাল অবস্থায় পড়ে সড়ক। ড্রেন নির্মাণে কোনো ত্রুটি হলে সংশ্লিষ্ট প্রকৌশলী ও ঠিকাদারকে আইনের আওতায় আনা হবে বলে জানায় পৌর কর্তৃপক্ষ। রাস্তা কাটাকাটি, সড়ক জুড়ে খোঁড়াখুঁড়ি, নাকাল বাসিন্দা আর স্থানীয় ব্যবসায়ী। কুষ্টিয়া শহরের ব্যস্ততম কবি আজিজুর রহমান সড়ক চলতি বছরের ফেব্রুয়ারিতে 450 মিটার রাস্তায় ড্রেন নির্মাণের জন্য শুরু হয় খোঁড়াখুঁড়ি। তবে দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে আছে পথচারী ও ব্যবসায়ী। জনদুর্ভোগের বিষয়টি এড়িয়ে 25 জুন কাজের নকশা পরিবর্তন করে পৌর কর্তৃপক্ষ। বৃষ্টি হলেই চলাচলে একেবারে অনুপযোগী হয়ে পড়ে সড়কটি। রাস্তাটা খুঁড়ে রাখা হয়েছে, ড্রেনের কাজ খুব ধীর গতিতে চলছে। সেদিনকে আমি এসেছিলাম, অলরেডি বৃষ্টি হচ্ছিল। সেদিন মনে হয় এগুলো চড়াটো দেওয়া ছিল না, একটা চড়াট দেওয়া ছিল। আমি ওই একটা দিয়ে পার হয়ে ওই মাথায় যেয়ে তারপরে রোড পার হলাম। আমাদের ব্যবসা বাণিজ্য বন্ধ, আমাদের আর্থিক ক্ষতি এবং লোকজন চলাফেরা করতে পারছে না এবং রোডঘাট ভাঙা অবস্থায় আছে এবং আমাদের মালামাল বেচাকেনা করতে পারছে। প্রায় 2 মাসের অধিক হয়ে গেছে, এখনো কাজ সম্পন্ন করতে পারে না। অনেক ব্যবসা প্রতিষ্ঠান বাধ্য হয়ে বন্ধ রাখতে হচ্ছে। ড্রেন নির্মাণে কোনো ত্রুটি হলে সংশ্লিষ্ট প্রকৌশলী ও ঠিকাদারকে আইনের আওতায় আনা হবে বলে জানায় পৌর কর্তৃপক্ষ। যে নিম্নমানের কাজের কথা বলছেন, নিম্নমানের কাজ আসলে হওয়ার সুযোগ নেই। এখানে যে কাজগুলো তারা করছে এবং প্রত্যেকটা আমাদের ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট, আমাদের সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, আমাদের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার নেই এখন। ওনারা সবসময় ফিল্ডে যান এবং এটা দেখেন, কোনো ত্রুটি হলে তাদেরকে লিখিতভাবে সতর্ক করা হয়। পৌরসভার তথ্য মতে 2025-26 অর্থ বছরে বড় বাজার থেকে মিল বাজার পর্যন্ত সড়কটিতে ড্রেন নির্মাণে 2,79,00,000 টাকা বরাদ্দ দেওয়া হয়। এস এম রাশেদ,
সময় সংবাদ, কুষ্টিয়া। তীব্র জনবল সংকটে রাষ্ট্রায়ত্ত চুয়াডাঙ্গার কেরু অ্যান্ড কোম্পানি হাসপাতাল কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা বঞ্চিত মিলের কর্মকর্তা কর্মচারী শ্রমিক সহ স্থানীয়রাও। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে জনবল সংকটের বিষয়টি জানানো হয়েছে কেরু অ্যান্ড কোম্পানিকে। 3 ভাগের 1 ভাগ জনবল দিয়ে চলছে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের হাসপাতাল। চিকিৎসা সেবা পেতে ভোগান্তিতে স্থানীয়রা। তীব্র জনবল সংকটে চুয়াডাঙ্গার দর্শনার 20 শয্যার কেরু অ্যান্ড কোম্পানি হাসপাতাল। 27টি পদের বিপরীতে কর্মরত রয়েছেন 9 জন। চিকিৎসা সেবা প্রত্যাশীদের অভিযোগ, আগে 30 থেকে 35 ধরনের ঔষধ বিনামূল্যে দেয়া হলেও এখন তার অধিকাংশই পাওয়া যায় না। বন্ধ রয়েছে অপারেশন থিয়েটার, এতে হচ্ছে না ডেলিভারি, মেলে না অ্যাম্বুলেন্স সেবা। জরুরি চিকিৎসা সেবা নিতে কেরু অ্যান্ড কোম্পানিতে কর্মরত সহ স্থানীয়দের যেতে হয় জেলা শহরে। এতে দিন দিন কমছে রোগীর সংখ্যাও। কেরু অ্যান্ড কোম্পানি এই হাসপাতাল জরাজীর্ণ অবস্থায় আছে। যেখানে 22 থেকে 24 জন কর্মচারী থাকার কথা, সেখানে 8 থেকে 10 জন আছে, যার কারণে 24 ঘন্টা খোলা রাখে, কিন্তু ডাক্তার 24 ঘন্টা থাকে না। স্টাফ সংখ্যা সীমিত, তারপর আমাদের যে অনুদানের টাকা ওষুধ বরাদ্দ ইয়েতে রয়েছে এটাও অনেক সীমিত। জনবল সংকটের মাঝেও চিকিৎসা সেবা স্বাভাবিক রাখার চেষ্টা অব্যাহত রয়েছে বলছে হাসপাতাল কর্তৃপক্ষ। জানিয়েছে জনবল সংকটের বিষয়টি জানানো হয়েছে কেরু অ্যান্ড কোম্পানিকে। হাসপাতালটাকে যদি সম্পূর্ণ একটা 20 বেডের স্ট্যান্ডার্ড হাসপাতালে পরিণত করা যায়, তাহলে আমার মনে হয় যে এই অত্র এলাকার মানুষের জন্যও আমরা সার্ভিস দিতে পারবো। 1938 সালে চুয়াডাঙ্গার দর্শনায় কেরু মিলে কর্মরত ও স্থানীয়দের চিকিৎসা সেবা নিশ্চিতে প্রতিষ্ঠা করা হয়েছিল হাসপাতালটি। সময় সংবাদ, চুয়াডাঙ্গা। মেহেরপুরে তীব্র হচ্ছে সার সংকট। কৃষকদের দাবি পাচ্ছেন না চাহিদা মতো, যতটুকু পাওয়া যাচ্ছে তা কিনতে হচ্ছে চড়া দামে, যার প্রভাব পড়ছে ফসল ফলনে। ডিলাররা বলছেন গেল 2 মাসে বিএডিসির সার বরাদ্দ শূন্যের কোঠায়। ফয়সাল হোসেনের ছবিতে বেনিয়ামিনের রিপোর্ট। খাদ্যে শস্যে ভরা ফসলের মাঠ, আবাদ হচ্ছে পাট, ধান, কাঁচামরিচ আর বাঁধাকপি। কিন্তু কৃষকের অভিযোগ, উর্বর জমিতে ফসলের লক্ষ্যমাত্রায় স্পর্শ করতে প্রয়োজন সার, তবে জেলায় নেই পর্যাপ্ত। তীব্র সংকটে যতটুকু পাওয়া যাচ্ছে তা কিনতে হচ্ছে চড়া দামে। জেলায় টিএসপি, এমওপি ও ড্যাপের চাহিদা বেশি। 1350 টাকার সার কিনতে হচ্ছে 2000 টাকার বেশিতে। ফসলের দামের তুলনায় উৎপাদন খরচ বেশি হওয়ায় চিন্তার ভাঁজ কৃষকের কপালে। এই যে 2500 টাকা করে সার কিনে আমরা এই আবাদ ঘরে তুলব কি করি? 1350 টাকা সার আমরা 2000 টাকা পাচ্ছি না। এই জায়গাটা 2200 টাকা 2300 টাকা করেও তো আমরা সার দাম এই পাচ্ছি। তাহলে আর আমরা কিভাবে আবাদ তুলব? সার নিতে যাই ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে এবং ন্যায্য মূল্যে কৃষক সার পাচ্ছে না। বিএডিসির তথ্য বলছে চলতি বছরের মে ও জুন মাসে টিএসপির বরাদ্দ ছিল শূন্য। এমওপি ও ড্যাপের বরাদ্দ চাহিদার তুলনায় একেবারেই সীমিত, আর জুলাইয়ের বরাদ্দ নামমাত্র। যার 10 বিঘি চাষ তাকেও 1 বস্তা, যার 10 কাঠা চাষ তাকেও 1 বস্তা। যে জিনিস কিনছি সেই জিনিসের দাম বেশি, আমাদের জিনিসের দাম নাই, সারও ঠিক মতন পাওয়া যাচ্ছে না। এপ্রিল, মে, জুন পর্যাপ্ত সারের বরাদ্দ পাইনি। আমরা এপ্রিল মাসে পেয়েছি টিএসপি 74 বস্তা, ডিএপি 30 বস্তা এবং এমওপি 107 বস্তা। মে মাসে কোনো টিএসপি পাইনি এবং জুনেও কোনো টিএসপি পাইনি। এখানে 3 ফসল, 4 ফসল, 5 ফসল পর্যন্ত হয়, ফসলের মধ্যে ফসল হয়, যার জন্য এখানে সারের প্রচুর প্রয়োজন হয়। এখন সেই প্রয়োজনটা আমরা এখানে মেটাতে পারি। কৃষি বিভাগ বলছে অতিরিক্ত সারের চাহিদাপত্র ঊর্ধ্বতন মহলে পাঠানো হয়েছে, বিষয়টি বিএডিসির এখতিয়ারে। অন্যদিকে বিএডিসি সারের বরাদ্দ না পাওয়ায় দুষছেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে। সারা বছর যে মজুদ থাকে তার উপরে তাদের আসলে এটা বিএডিসির পরিকল্পনা, যে তারা কোন জেলায় কোন মাসে কতটুকু সার দেবে সেটা তাদের পরিকল্পনার অংশ। কোন জেলার এগেনস্টে কতটুকু সরবরাহ হবে সেটা মন্ত্রণালয় থেকে বলে দেওয়া থাকে, মন্ত্রণালয় নির্ধারণ করে দেয়। এবং এটা সম্পূর্ণ সার বিএডিসি থেকে না দেওয়ার একটা কারণ হচ্ছে যে বিএডিসি জাস্ট বাফার হিসেবে কাজ করবে, যাতে কোনো ধরনের কোনো সংকট দেখা দিলে সাথে সাথে বিএডিসি থেকে সেটা সরবরাহ করা হয়। কৃষি বিভাগের তথ্য মতে জেলায় মোট আবাদযোগ্য জমির পরিমাণ 58,500 হেক্টর। বেনিয়ামিন, সময় সংবাদ, মেহেরপুর।
গ্যাস সরবরাহ ব্যাহত হওয়ায় ময়মনসিংহের সিএনজি স্টেশনগুলোর সামনে সিএনজি চালিত যানবাহনের দীর্ঘ সারি। সকাল থেকেই শহরের বিভিন্ন স্টেশনে দেখা যায় এই সারি। গ্যাস সংকটে বন্ধ বেশ কয়েকটি স্টেশন। যেগুলো চালু আছে সেখানেও মিলছে না চাহিদা অনুযায়ী গ্যাস। চালকদের অভিযোগ, দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়েও তারা গ্যাস পাচ্ছেন না। গ্যাস সংকটের কারণে গাড়ি চালাতে না পারায় আয়ও বন্ধ হয়ে গেছে। এতে সংসার চালানো, সন্তানদের পড়াশোনার খরচ এবং গাড়ির কিস্তি পরিশোধ নিয়ে চিন্তায় তারা। দেখছেন বাংলা সময়। তিস্তার পানি ওঠানামায় রংপুরের গঙ্গাচড়ায় ভাঙন ঝুঁকিতে কয়েক হাজার হেক্টর ফসলি জমি, বিভিন্ন স্থাপনা। কুড়িগ্রামে ব্রহ্মপুত্র ধরলা দুধকুমারের ভাঙনে 2 মাসে বসত ভিটা হারিয়েছে অন্তত 3 শতাধিক পরিবার। তিস্তার পানি কখনো বাড়ছে আবার কখনো কমছে। এতে নতুন করে দেখা দিয়েছে নদী ভাঙনের শঙ্কা। রংপুরের গঙ্গাচড়ার কাচারিপাড়া এলাকায় তীব্র ভাঙন ঝুঁকিতে রয়েছে কয়েক হাজার হেক্টর আবাদি জমি, হাট বাজার এবং সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান। স্থানীয়দের অভিযোগ, জনপ্রতিনিধি, উপজেলা, জেলা প্রশাসন কিংবা পানি উন্নয়ন বোর্ড কেউই এখন পর্যন্ত কোনো খোঁজ নেয়নি তাদের। ভাঙন রোধে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি নদীপাড়ের বাসিন্দাদের। যখন বন্যা আসে তখন ওই যে নদীর কাছারে যে বাড়িগুলি আছে উঠলেও ঝুঁকিপূর্ণ হয়ে যায়। ওই পেছে ভাঙি এই পেয়ে আসছি আমরা, হিজি পাগো ভাঙি যায়, আমার যাওয়ার কোনো উপায় নেই। একটু আমাদের এখানে যে ব্লক দিচ্ছে, এই ব্লক এসছে মনে করো যে ওখানে কাজ বেশি করা লাগবে। ওখানে হলো বালুমাটি, সামান্য আপনার নদীর পানি যে স্রোত লাগলে ওখানে মনে করো যে বেশি ভাঙি শুরু হয়ে যায়। এদিকে তৃতীয় দফায় পানি বৃদ্ধিতে কুড়িগ্রামে তীব্র হয়ে উঠেছে ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তা ও দুধকুমারের ভাঙন। বিলীন হচ্ছে সদরের যাত্রাপুরের সরকারপাড়া, রাজারহাটের মণ্ডলপাড়া, চিলমারির রানীগঞ্জ, ফুলবাড়ী উপজেলার গোরক মণ্ডল সহ অন্তত 50টির বেশি এলাকা। গত 2 মাসের ভাঙনে এসব এলাকায় বসতভিটা হারিয়েছেন অন্তত 3 শতাধিক পরিবার। হুমকিতে রয়েছে আরও হাজার হাজার পরিবার ও শত শত হেক্টর ফসলি জমি। আমাদের এইখানে এই যে বাড়ি ঘরদুয়ার আমরা ভাঙছি, কিন্তু থাকার মতো আমার কোনো ইয়ে নেই। মানুষের জমিতে নিয়ে যায় আমাদের কোনো মতে বাড়িটা রাখছি। গরিব মানুষ যেমন কোটাই যে নদীর বাঁধার ব্যবস্থা করা নাই। বৃষ্টি ও উজানের ঢলে জেলার প্রধান 4টি নদ নদীর 50টি পয়েন্টে ভাঙন দেখা দিয়েছে। এর মধ্যে 40টি পয়েন্টে জিওব্যাগ ফেলে ভাঙন রোধের চেষ্টা করছে স্থানীয় পানি উন্নয়ন বোর্ড। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। নাব্য সংকট, ভাঙা ঘাট, জেটির অভাব ও অবকাঠামোগত দুর্বলতায় সংকটে দক্ষিণ পশ্চিমাঞ্চলের নদী বন্দরগুলো। খুলনা ও নওপাড়ায় কমছে জাহাজ ও পণ্য খালাস। থমকে যাচ্ছে নদীকেন্দ্রিক অর্থনীতির চাকা। এ অবস্থায় বন্দর আধুনিকায়নে বিভিন্ন প্রকল্প নেয়ার আশ্বাস কর্তৃপক্ষের। মঞ্জুরুল হক মঞ্জুরের তোলা ছবিতে আব্দুল্লাহ আল মামুন রুবেলের প্রতিবেদন। নদীবন্দরের ঘাট যেন ধ্বংসস্তূপ। নদী তীরে ভয়াবহ ভাঙন, কোথাও ঘাট ধসে পড়েছে, কোথাও সৃষ্টি হয়েছে ঝুঁকিপূর্ণ অবস্থা। ভৈরব নদী হয়ে মোংলা বন্দর থেকে সার, কয়লা, পাথর, চাল সহ বিভিন্ন পণ্য নিয়ে খুলনা ও নওয়াপাড়া নদীবন্দরে জাহাজের জট লেগে থাকত। খালাসের পর যা ছড়িয়ে পড়ত দক্ষিণ পশ্চিমাঞ্চল সহ দেশের বিভিন্ন জেলায়। তবে এখন ভাঙাঘাট, জেটির সংকট, ওপেন ইয়ার্ডের অভাব ও নাব্য কমে যাওয়ায় বড় জাহাজ নিরাপদে ভিড়তে পারছে না। এতে ব্যাহত হচ্ছে খালাস কার্যক্রম। যদি এগুলো ড্রেজিং না করা হয় তাহলে এই অঞ্চলে এই ধরনের ক্ষুদ্র ব্যবসা বা আমরা যাদের জাহাজ পরিচালনা করি সেগুলো পরিচালনায় অসম্ভব হয়ে পড়বে। বন্দর এলাকায় শ্রমিকদের বড় একটি অংশের এখনো মাসের অর্ধেকটা সময় কাটে কর্মহীন। জাহাজ কমে যাওয়ায় কাজ হারিয়ে 2000-এর বেশি শ্রমিকের সংখ্যা কমে এখন 500-র নিচে। আগে কত সুন্দর কাম হইতো, আমরা এখন মাসের ভিতর সপ্তাহখানিকের মতো কাম পাই। 5 দিন করে পাই না, কাম বন্ধ। এই আমরাই থাকবো কি রে, খাবো কি করে, তাই কর। দ্রুত ড্রেজিং, ঘাট সংস্কার, নিরাপদ জেটি ও আধুনিক কার্গো ব্যবস্থাপনা না হলে নদীকেন্দ্রিক অর্থনীতি আরও পিছিয়ে পড়ার শঙ্কা তাদের। ড্রেজিং না হলে কার্গোগুলো বসে থাকছে। বিশেষ করে রূপসা রেল সেতু, রূপসা ব্রিজ, এই 2 জায়গায় অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় আমাদের কার্গোগুলো যাতায়াত করে। যখন আমার অবকাঠামোগত উন্নয়ন হবে, মানুষ যখন নির্বিঘ্নে সহজে এবং কম খরচে মালামাল ওঠানামা করতে পারবে, তখন অন্যান্য বন্দর থেকে অবশ্যই এখানে এই দিকে খুলনা এবং নওপাড়া অংশে পণ্য বেশি আনলোড হবে। সবশেষ অর্থবছরে খুলনা নদীবন্দর থেকে 12.5 কোটি ও নওয়াপাড়া নদীবন্দর থেকে 4 কোটি 71 লাখ টাকা রাজস্ব আদায় করেছে BIWTA। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। দেখছেন বাংলা সময়।
বৃক্ষরোপণে সাজায় দেশ, সবার আগে বাংলাদেশ। এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিভিন্ন জেলায় শুরু হলো বৃক্ষরোপণ মেলা। সকালে রাঙামাটি শহরের জিমনেশিয়াম মাঠে বৃক্ষরোপণ মেলার উদ্বোধন করেন সংসদ সদস্য দীপেন দেওয়ান। পরে বের করা হয় র্যালি। মেলায় বিভিন্ন ফলদ, বনজ ও ভেষজ গাছের স্টল ঘুরে দেখেন তিনি। এদিকে মেহেরপুরে 7 দিনব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন করা হয়েছে। বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে ফিতা কেটে বৃক্ষ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক শিল্পী রানী রায়। এছাড়া পরিবেশ সংরক্ষণ ও সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে সাতক্ষীরার দেবহাটায় নিবন্ধিত ও কমিউনিটি শিশুর পরিবারের মাঝে 50,000 গাছের চারা বিতরণ করেন জেলা প্রশাসক। খাগড়াছড়ির রামগড় উপজেলায় সীমান্ত নিরাপত্তার পাশাপাশি জনকল্যাণমূলক কার্যক্রম জোরদার করেছে বিজিবি। রামগড় ব্যাটালিয়ন 43 বিজিবির উদ্যোগে সকালে স্থানীয় জনগণের জীবনমান উন্নয়নে নানা সহায়তামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় 43 বিজিবি ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় বসবাসরত পাহাড়ি বাঙালি জনগোষ্ঠীদের মাঝে সেলাই মেশিন, কৃষি জমির জন্য স্প্রে মেশিন ও প্রাথমিক বিদ্যালয়ে খেলাধুলা সামগ্রী বিতরণ করা হয়। এছাড়াও মসজিদ, মাদ্রাসা ও মন্দিরে আর্থিক অনুদান, উচ্চশিক্ষা, গরিব ও দুস্থ পরিবার এবং অসুস্থ ব্যক্তিদের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়। বিজেপি জানায় ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে। বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে দায়িত্ব পালন, আর পরদিন এইচএসসি পরীক্ষায় বসা। বাগেরহাটের শিক্ষার্থী ইসমাইল ইকনের জীবনের এমন নির্মম বাস্তবতা নাড়া দিয়েছে অনেককে। সংসারের হাল ধরতে শোক ভুলে দায়িত্ব পালন করা এই তরুণের পাশে থাকার আহ্বান জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ও স্বজনরা। বাবাকে দাফন করেছেন কয়েক ঘন্টা আগে। রাতেই বাগেরহাট শহরের কৃষি ব্যাংকের এটিএম বুথে দায়িত্ব পালনে চলে আসেন ইকন। পরদিন সকালে চোখের জল মুছেই বসেছেন এইচএসসি পরীক্ষায়। এমন হৃদয় বিদারক বাস্তবতার মুখোমুখি হয়েছেন বাগেরহাটের শিক্ষার্থী ইসমাইল ইকন দাঁড়িয়া। মঙ্গলবার ভোরে বাগেরহাটের মুনিগঞ্জ এলাকায় ভাড়া বাসায় অসুস্থ হয়ে পড়েন ইকনের বাবা ইসরাফিল দাঁড়িয়া। সকালে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন, কিন্তু শোকের মধ্যেও থেমে থাকেননি তিনি। গ্রামের বাড়ি গোপালগঞ্জে বাবার দাফন সম্পূর্ণ করে রাতে বাগেরহাট শহরের কৃষি ব্যাংকের এটিএম বুথে দায়িত্ব পালন করেন ইকন। বুধবার সকালে সরকারি পিসি কলেজ কেন্দ্রে অংশ নেন এইচএসসি পরীক্ষায়। আমার বাবা গতকালকে হার্ট অ্যাটাক করে মারা গিয়েছে। আমার পরিবারে 3 জন সদস্য এখন বর্তমানে রয়েছে। আমি, আমার ভাই বিকারগ্রস্ত অবস্থায় রয়েছে। কৃষি ব্যাংকের এটিএম বুথে চাকরি করি। ওইখান থেকে 8,000 টাকা বেতন পাই, যেটা আসলেই খুবই কম, আমার জন্য কষ্টসাধ্য হয়ে যায়। বাবা, মা ও মানসিক ভারসাম্যহীন ভাইকে নিয়ে 4 সদস্যের সংসার। ভাড়ায় মোটরসাইকেল চালিয়ে পরিবারের খরচ চালাতেন বাবা। বাবা মারা যাওয়ার সত্ত্বেও এটিএম বুথে সারা রাত জব করছে, পাশাপাশি পড়াশোনা করছে। তোর ব্যাংকের লোক আইছে, তুই যাস না। তারপরে বললো কি আমার যে এই যে অবস্থা, এখন আমার 250 টাকা যদি যায় মামা, আমার তো সংসার চালাতে হবে। খান জাহান আলী ডিগ্রি কলেজের মানবিক বিভাগের শিক্ষার্থী ইকনের আর্থিক সচ্ছলতার বিষয়টি জানতেন কলেজ কর্তৃপক্ষ। ভর্তির পর থেকে তাকে বিশেষ সহায়তা দেওয়া হয়েছে বলে জানান শিক্ষকরা। পরিশ্রমী এবং সাহসী সন্তানরা আলোর মুখ দেখবে, ওরা আলোকিত মানুষ হবে। চলতি বছরের মে মাস থেকে কৃষি ব্যাংকের এটিএম বুথে চাকরি করছেন ইকন। এর আগে পড়াশোনার ব্যয় মেটাতে এলাকায় টিউশনি করতেন তিনি। সময় সংবাদ, বাগেরহাট। বাংলা সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। যে কোনো সময় পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি। সাংবিধানিক বাধা দেখছেন না স্বরাষ্ট্রমন্ত্রী। শেখ হাসিনা শাহাবুদ্দিন ফোনালাপের তথ্য পেলে তদন্ত করবে সরকার। নৈতিক স্খলনে গাজী নজরুলকে বহিষ্কারের চিঠি ইসিকে দিল জামাত। এখনই হারাবেন না এমপি পদ, সংসদ থেকে জানালে সিদ্ধান্ত নেবে কমিশন। এবং শহীদ জিয়া হত্যায় জড়িত মুজাফফর মাঝে মধ্যেই যেতেন সিরাজগঞ্জ। পৌরসভার অনুষ্ঠানে দেয়া হয় সংবর্ধনাও। সর্বোচ্চ শাস্তি দাবি বিএনপি নেতাকর্মীদের। এ ছিল বাংলা সভায়। সন্ধ্যা সভায় নিয়ে আসছি কিছুক্ষণ পর। সঙ্গে থাকুন সময়ের।